রুমু, ঠিক আছিস? গলা ধরে এলো মেয়েটার, কিন্তু কাঁদলো না। নিজেকে শান্ত রেখে বলল, উজ্জ্বল ভাই, আপনি আসতে পারবেন? কোথায়? সুরায়াতের বাড়ির পাশে যে দোকানটা আছে, আমি সেখানে বসে। কি, তুই এত রাতে সেখানে কি করছিস? মাথা ঠিক আছে? তাই তো বললাম আসুন, প্লিজ কাউকে জানাবেন না। কি হয়েছে বলবি আমায়? বলবো বলেই তো ডাকছি। আপনার বাইকটা নিয়ে আসেন, সাথে টাকা পয়সা যা আছে তা নিয়ে আসেন। আমি কিন্তু খালি হাতে। রুমু, তুই সাবধানে থাক, আমি আসছি। উজ্জ্বল ভাই, আপনি যে বের হবেন, টু শব্দ যেন না হয়, কেউ যেন আওয়াজ না পায়। বাইক স্টার্ট দিয়ে বের হবেন না। আমার এই রিকোয়েস্টটা রাখুন। আপনি তাড়াতাড়ি আসুন, হাতে সময় কম। উজ্জ্বল তাড়াহুড়োর মাঝে বেশ কৌশলে বাড়ি থেকে বের হলো। চারিদিকে ফজরের আজানের ধ্বনিতে মুখরিত। কিছুটা দূরে গিয়ে বাইক স্টার্ট করলো সে। প্রায় 3 মিনিটে পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। উজ্জ্বল ভাইকে দেখা মাত্র রুমু বাইকে চড়ে বসলো। কথা বলার সুযোগ না দিয়ে বলে, উজ্জ্বল ভাই, এমন কোথাও নিয়ে যান যেখানে আমার ভাই আমাকে খুঁজে পাবে না। কি হয়েছে বলবি তো? বলবো, সব বলবো, চলুন আগে। উজ্জ্বল রুমুকে নিয়ে গেল বেশ দূরে একটি পার্কে। এটি লোকাল পার্ক। আশেপাশে অনেক ভিক্ষুক কাঁথা জড়িয়ে শুয়ে আছে। ঘন আধার কেটে আধারের বুক চিরে আলোর দেখা মিলছে। উজ্জ্বল পরিপূর্ণ দৃষ্টি রাখলো রুমুর পানে। মেয়েটা হলুদ শাড়ি পরেছে। আবছা আলোয় দেখা যাচ্ছে তার গালে থাকা আঁচড়। রুমু, শাড়ি পরলি কেন? তোর গালে এসব কিসের দাগ? রুমু কেঁদে ফেলল। কান্নার মাঝে শুরু থেকে সে সবটা বলল উজ্জ্বল ভাইকে। কান্নার গতি বাড়তে বাড়তে কখন যে উজ্জ্বলের বুকে মাথা রেখেছে তার হুঁশ নেই। উজ্জ্বল স্তব্ধ, বাকরুদ্ধ। তবে ভেতরে জমে থাকা নিয়ন্ত্রণহীন রাগ ক্ষোভ ধীরে ধীরে বাড়ল। মস্তিষ্ক টকবক করছে, রক্ত চলাচল অতি সত্বর বাড়ছে। উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, ব্যতিব্যস্ত হয়ে বলল, আর কোথায় মেরেছে? সারা শরীরে। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো উজ্জ্বল। দাঁতে দাঁত পিষে জড়িয়ে ধরলো রুমুকে। এতটাই জোরে ধরলো, আঘাতপ্রাপ্ত পিঠে চাপ পড়তে মেয়েটা কুঁকিয়ে উঠল। আমি জানতাম তোর মা তোর ভাই জানোয়ার, জঘন্য, লোভী, নিজের বোনের ভালো বোঝে না। কেমন ভাই? বিশ্বাস করুন হিমেল ভাই, সবার সামনে ভদ্রতার মুখোশ ধরে থাকে। আপনি কখনো ভেবেছিলেন উনি এমন? উজ্জ্বলের শ্বাস প্রশ্বাস ক্রমাগত বাড়ল। সত্যি তো, ভদ্র শিক্ষিত ছেলে, সে কখনো ভাবেনি হিমেল এতটা নোংরা মস্তিষ্কের লোক। ছোটবেলায় এতবার হেনস্থা হলি, একবার আমাকে জানালি না। তোর উজ্জ্বল ভাই কখনো তোর খারাপ চেয়েছে? হ্যাঁ, আমি পাগলামি করি, সেটা তোর জন্য। তোর ছোট বড় সব বিপদে পাশে ছিলাম আমি, এটুকু আমাকে জানালি না? আমি ভয়ে ছিলাম। এই ছোঁয়াগুলো কতটা যন্ত্রণা দেয় আপনি ভাবতেও পারবেন না। আমি এখন এসব ভাবতে চাই না। সময়ের কাজ সময় করতে হয়। বাসা থেকে পালিয়েছিস, তার জন্য ধন্যবাদ। এখন কি করবি? রুমু ছটফট করলো। সত্যি তো, সে কি করবে? যেখানে যাক রাশেদ তাকে ধরে ফেলবে। জেদের হেতু নিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দেবে। কার কাছে যাবে, কোথায় যাবে? এমন কোন অদৃশ্য বন্ধন দরকার যার মাধ্যমে রুমুকে পরিবারের কেউ আর জোর খাটিয়ে কিছু বলার অধিকার থাকবে না। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল মেয়েটার। আর চোখে তাকালে উজ্জ্বলের পানে। উজ্জ্বল ছটফট করছে, বোঝাই যাচ্ছে। রাগটাকে সংবরণ করছে ছেলেটা। দুদিকে নীরবতা কাটিয়ে নিঃসংকোচে আবদার করে বসলো রুমু। আমাকে বিয়ে করবেন উজ্জ্বল ভাই? প্রশ্নটা অদ্ভুত শোনালো উজ্জ্বলের কাছে। এমন কোনো প্রশ্ন যে সে শুনতে পাবে আদৌ প্রস্তুত ছিল না। রুমুকে বিয়ে করতে শতভাগ রাজি হলেও কিছু প্রশ্ন তো থেকেই যায় মনে। রুমু ঘোরের মাঝে বিয়ে করতে চায়, পরবর্তীতে যদি মেয়েটা মত পাল্টায়। তাছাড়া রুমু কি তাকে ভালোবাসে? উজ্জ্বল চেয়েছে সুস্থ স্বাভাবিক বিয়ে, কিন্তু জল ঘোলা করে বিয়েটা হলে দুই পরিবারের দ্বন্দ্ব কমবে না, বরং আরো বাড়বে। তুই আমাকে ভালোবাসিস না, তাহলে বিয়ে করতে চাইছিস কেন? বেঁচে যেতে? আপনি আমাকে খুব বাঁচিয়ে রাখবেন বুঝি? উজ্জ্বল ভাইকে পছন্দ করে রুমু, কিন্তু এই কথা মুখ ফুটে বলার ইচ্ছা নেই তার। এই বিপদেও চিকন বুদ্ধি কাজে লাগিয়ে চলেছে সে। একবার যদি উজ্জ্বল ভাই জানে সে তাকে পছন্দ করে, তবে মাথায় নুন মরিচের কৌটা রেখে বড়ই খাবে। বিয়ে কি বললেই হয়ে গেল? নিজের ভরণ পোষণের ভার যে ছেলে সামলাতে পারে না, সেই ছেলে আবার আরেকটা মেয়ের দায়িত্ব নেবে? এই সমাজে বেকার ছেলেদের বিয়ে করা অপরাধ। শুধু অপরাধ নয়, ঘোর অপরাধ। কেউ কখনো সরল চোখে ব্যাপারটা দেখতে নারাজ। উজ্জ্বল কিয়ৎক্ষণ পায়চারি করল। উজ্জ্বলের দ্বিধা দ্বন্দ্ব মুখখানি দেখে রুমু বলে, উজ্জ্বল ভাই, আপনি কি বিয়েতে রাজি না? এমন মনে হলো কেন? বিয়ে করবেন কিনা বলে দিন, আর না হয় আমাকে তাড়াতাড়ি বাসে তুলে দিন।
আমি রাজশাহী মামার কাছে যাব। পারবি যেতে? হুম। ওকে, উঠে বস। তোকে বাসে তুলে দিচ্ছে, সাথে কিছু টাকাও দিয়ে দিব, চিন্তা করিস না। হতভম্ব হয়ে গেল রুমু। সে তো এসেছিল উজ্জ্বলের ভরসায়, অথচ উজ্জ্বল তীরে এসে তুড়ি ডুবিয়ে দিল। উজ্জ্বলের এসব নাটক ছিল, সে ভালোবাসেনি রুমুকে। রুমুর দু চোখ ঝাপসা হলো, মনে মনে উজ্জ্বলকে দিল অভিশাপ। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম। বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতা হারবার খেতে হবে। উজ্জ্বলের পিঠে মুখ লুকিয়ে বসে আছে রুমু। মেয়েটার ভেজা চোখ উজ্জ্বলের শার্ট ভিজিয়ে দিচ্ছে। এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হচ্ছে উজ্জ্বল, কিন্তু কিছুই বলতে পারছে না। সে ইচ্ছে হচ্ছে এই আদুরে মেয়েটাকে বুকের কোণে লুকিয়ে রাখতে, চোখ মুছে বলতে ইচ্ছে হয়, কিন্তু না, কান্না তোমায় মানায় না মেয়ে। অথচ অনুভূতি শূন্য ভাব ধরে বাইক চালাচ্ছে সে। বাস স্ট্যান্ড পেরিয়ে ছুটছে উজ্জ্বলের বাইক। বাসের হর্নের শব্দে মাথা তুলে তাকায় রুমু। উজ্জ্বল ভাই, বাস স্ট্যান্ড তো পেরিয়ে যাচ্ছি, গাড়ি থামাচ্ছেন না কেন? অনেক ভেবেছি, তোর ভাই তোকে বাসা থেকে ধরে ফেলতে পারবে। তোকে বরং ট্রেনে তুলে দিব, ট্রেন নিরাপদ। গাড়ি থামান, থামান বলছি, আমি বাসেই যাব। জেদ করিস না রুমু, কোথায় আপনার ট্রেন? যেতে কতক্ষণ লাগবে? চুপচাপ বসে থাক, কথা বলবি না। কথা বলবো না কেন? আশ্চর্য, কেন কথা বলবো না? আরে তুই রেগে যাচ্ছিস কেন? বাড়াবাড়ি করলে একদম রাশেদের কাছে দিয়ে আসবো। বিপদে পড়েছি তো তাই, এখন বিপদের সুযোগ নেবেন? যদি সুযোগ নিতাম তাহলে তুই এতক্ষণে কোনো গোপন কক্ষের চার দেয়ালে থাকতি, বুঝলি? ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? না, আটকে না। তুই যেভাবে বলছিস আমি সুযোগ নিচ্ছি। যদি সুযোগ নেওয়ার হতো এর থেকে ভালো সুযোগ আমি নিতাম না। আপনার কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি আমাকে বাসে, ট্রেনে, লঞ্চে যেখানে পারেন তুলে দিন। চুপচাপ বসে থাক, বেশি বাড়াবাড়ি করলে জমের মুখে তুলে দেব। রুমু চুপসে গেল, কান্না পেল বহুগুণ। পুনরায় উজ্জ্বলের পিঠে মুখ গুজে কাঁদতে থাকলো সে। সময় পেরিয়ে গেল আরও আধা ঘন্টা, অথচ কোথায় রেল স্টেশন, কোথায় কি। রুমু আজ করলো স্থানটা তার অচেনা। এটা তো তার শহর নয়, এটা আর এক শহর, ব্যস্ত জনজীবন। হাইওয়ে রোডে স্পিডে ছুটছে উজ্জ্বল। উজ্জ্বলের পেট ছেড়ে বসলেই যেন উড়ে যাবে রুমু। ভোরের আলো পূর্ণ হয়েছে, চারিদিক পাখিদের কিচিরমিচির, মুগ্ধ হয়ে শুনছে রুমু। আশেপাশে বিলবোর্ড খুঁজলো রুমু, কিন্তু কোথাও জ্যাম লাগেনি যে পড়তে পারবে কোথায় আছে সে। উজ্জ্বল ভাই, রেল স্টেশন কোথায়? আর অল্প ডার্লিং। আপনার মুখে এসব শুনতে আমার জঘন্য লাগে, বেয়াদব লোক কোথাকার। উজ্জ্বল হাসে, সেই হাসি অবশ্য রুমুর অগোচরে। এই জঘন্য লোকে বিয়ে করতে চেয়েছিলে? রুমু প্রত্যুত্তর করার আগে উজ্জ্বল বাইক থামায় একটি 10তলা বিল্ডিংয়ের সামনে। রুমু মাথা তুলে তাকায়, বেশ সুন্দর একটি ভবন। আলিশান গেটের আড়ালে একজন দারোয়ানের পা দেখা যাচ্ছে। উজ্জ্বল ভাই, এখানে এলাম কেন? কথা না আবারই চুপচাপ আয়। না, যাব না আপনার সাথে, বেয়াদব বদলোক। বাড়াবাড়ি করিস না। করবো বাড়াবাড়ি? যখনই বিয়ের কথা তুললাম তখনই তো আসল রূপটা দেখিয়ে দিলেন। উজ্জ্বল ভাই, আল্লাহর কাছে বিচার দিলাম, ভালোবাসার নামে যে আপনি আমার সাথে নাটক করলেন, আপনার বংশের বাতি নিভে যাবে। মানে বুঝতে পারছেন, উজ্জ্বলের উজ্জ্বলতা কমে যাবে। হেই, আমার বংশের পাতে নিবে মানে? তুই এই উজ্জ্বলকে চিনিস না? একবার বিয়েটা হোক, ঘরে বউ আসুক, বছর একটা করে ছক্কা পড়বে, দেখে নেবে। আমার দেখার দরকার নাই। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম, বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতা হারবার খেতে হবে। কলিকাতা হারবাল, এত বড় অভিশাপ! উজ্জ্বল তাজ্জব বনে তাকিয়ে রইল রুমুর পানে। ভেতরে ভেতরে রাগে ফুলে ফেপে উঠল সে। তুই কাকে কি ওসব দিলে নিজে জানিস না? উজ্জ্বল খপ করে রুমুর হাতটা ধরল, দ্রুত তাকে টেনে নামালো বাইক থেকে। চল, তোকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই কলকাতা হারবালের প্রয়োজন আছে কি নাই। রুমু ভরকে গেল। উজ্জ্বলকে ডাকিয়ে দেওয়া উচিত হয়নি। গেটের দারোয়ান উজ্জ্বলকে দেখে ঠিক চিনতে পারল, এই ছেলে মাঝে মাঝেই আসে। কিন্তু উজ্জ্বলের পাশে মেয়েটাকে। দারোয়ানের সন্ধিহান দৃষ্টিতে উজ্জ্বল বাঁকা হেসে বলে, ইয়াং ছেলে এইভাবে তাকিয়ে আছো কেন? অন্যের বোর্ড দিকে বিয়ে করেছ? জি স্যার। তোমার কি কলকাতা হারবালের প্রয়োজন আছে? মানে? বোঝাতে চাইছি কলকাতা হারবাল চেনো? তোমার কি প্রয়োজন আছে? এসব প্রশ্ন কেন করছেন? মানে ওষুধটা কতটুকু কার্যকর জানতে চাইছে। যদি কার্যকর না হয় অন্য প্রোডাক্টের খোঁজ নিতে হবে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে গেল। লিফটে উঠে রুমুর হাত ছাড়ল সে। দুজনেই তখন হাঁপাচ্ছে।
এখানে কেন এনেছি জানিস? এটা উর্মি আবুর বাসা। ভেবেছিলাম আপুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব বিয়েটাকে এখন করব নাকি পরে। নাকি তুই এখানে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবে। তুই যেহেতু আমার ভালোবাসার প্রশ্ন তুললে, আবার আমাকে সাংঘাতিক অভিশাপ দিলে, তখন আজকেই তোকে বিয়ে করব। প্র্যাকটিক্যালি বুঝাবো হারবালের প্রয়োজন আছে কি নাই। উজ্জ্বল ভাই, আমি মজা করেছি। তুই আমার মেন পয়েন্ট আঘাত দিয়েছিস। এবারও রিডিং ফিডিং পরে কাজ নেই, যা হবে প্র্যাকটিক্যালি হবে। রুমু ভয় পেল, কোণঠাসা হয়ে মেয়েটা হু হু করে কেঁদে উঠল। উজ্জ্বল তার কান্নায় পাত্তা দিল না, চোখ রাঙিয়ে বলে, এই কাঁদবি না। এমন একটা ভাব করছিস যেন তোকে তুলে নিয়ে এসেছে, অথচ তুই নিয়ে যেয়ে আমাকে তুলে এনেছিস। রুমু হতভম্ব হয়ে গেল, কান্না থামিয়ে বলে, আমি তুলে আনলাম কখন? তুই বলে আমি বাড়ি থেকে বেরিয়েছি, সেখান থেকে তোকে নিয়ে এখানে চলে এসেছে, আর তুই আমাকে তুলে এনেছিস। আপনার কথা কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না উজ্জ্বল ভাই। আমার লজিকে যুক্তি আছে, তুই এসব বুঝবি না, চুপ থাক। তর্কাতর্কির মাঝে লিফট থামলো 8 তলায়। দুজনে গিয়ে দাঁড়ালো একটি দরজার সামনে। বেশ কয়েকবার বেল বাজাতেই দরজা খুললো একটি ছেলে। ছেলেটা চোখ কুচলে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল, সাত সকালে তুমি? তাড়াতাড়ি এসেছে বলে কি আপনার আফসোস হচ্ছে দুলা ভাই? সকালে নাস্তা খাওয়াতে হবে বলে কি টাচকে খেয়ে গেছেন? আশ্চর্য, তুমি আমাকে সবসময় এমনভাবে ট্রিট করো যেন আমি এই জগতের মহান কঞ্জুস। তা না তো কি দুলা ভাই, বিয়ের ঘটনা আমি বলে নাই, ঠিক ঘটাতেও ছাড়ি নাই। যাই হোক, আসসালামু আলাইকুম। এতক্ষণে সালাম? আচ্ছা, আমি না হয় জবাবটা আরো কিছুক্ষণ বাদে দেব। তা পাশের মেয়েটাকে? আমার বউ, চাচাতে বউ। চাচাতো বউ মানে? চাচাতে বোন ছিল, এখন চাচাতে বউ হয়ে গেছে। তামিম অবাক হয়ে তাকিয়ে আছে, উজ্জ্বলের কথা তার মাথায় ঢুকছে না। অপরদিকে উজ্জ্বল তামিমকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করে। উজ্জ্বলের ভাই বোন বলতে শুধু একমাত্র বোন, বড় বোন আছে, তার নাম হচ্ছে উর্মি। অপ্রত্যাশিত ভাইয়ের কণ্ঠ শুনতে পেয়ে ছুটে আসে উর্মি। আর অবাকটা আরও বহুগুণে বেড়ে গেল যখন পাশে দেখতে পেল রুমুকে। রুমুর হালচাল দেখে আতঙ্কিত হয়ে উর্মি বলে, রুমু, তোকে কে মারলো? তোর সারা শরীরে মারের দাগ। উজ্জ্বলের চাপা রাখতে পারল, দাঁতে দাঁত পিষে বলে, ওর জানোয়ার ভাই আছে না, আর ওর মায়ের কথা আশা করি বলতে হবে না। কিন্তু মারলো কেন? সব কথা বলবো, আগে গ্লাস পানি দাও, রুমুকে ফ্রেশ হতে দাও। ভাই, তুই কি ওকে হলুদের আসর থেকে তুলে এনেছিস? অদ্ভুত, এমন কেন মনে হলো তোমার? না মানে এই সাজ পোশাকে। তুলে আনার হলে আগে আনতাম। যাই হোক, কথা না বাড়িয়ে যা বললাম তা করো। উর্মির এক সেট জামা দিয়ে রুমুকে পাঠিয়ে দেওয়া হলো গোসল করতে। অপরদিকে উজ্জ্বল রুমুর ব্যাপারে সবটা খুলে বলল। বিয়ের প্রসঙ্গ তুলতে বাদ সাধল উর্মি। সে চায় না একমাত্র ভাইয়ের বিয়েটা বাবা মা ছাড়া হোক। প্রায় আধা ঘন্টা যাবৎ ভাই বোনের বাঘ বিতণ্ডটাই চলল। উজ্জ্বল আপোষ মানতে নারাজ, আজকেই বিয়ে হবে যে করে হোক, তবে মা বাবাকে এই মুহূর্তে জানানো যাবে না, বিয়ের পর জানানো হবে। উজ্জ্বলের জোড়াজোড়ির কাছে হেরে উর্মি রাজি হলো। বিয়েটা হোক, রুমুকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার পরিবার একবার জানতে পারলে তাণ্ডব শুরু করবে। সকাল বাজে প্রায় 7:30। উজ্জ্বল তার 2 বন্ধুকে আসতে বলল। কাউকে কিছু না জানিয়ে তারাও রওনা হলো। তামিম আজ অফিসে যায়নি, মূলত উজ্জ্বল তাকে যেতে দেয়নি। তার দায়িত্ব যে করে হোক কাজে খুঁজে বের করতে হবে, সে যে করেই হোক বের করতেই হবে। হঠাৎ বিয়ের তোড়জোড় দেখে ভয় লাগলো রুমুর। ঘোরে পড়ে সে বিয়েতে রাজি হয়েছে, কিন্তু এরপর কি হবে? বাংলা সিনেমার মতন উজ্জ্বল ভাই বিয়ের পর যদি মুখোশ পাল্টে ফেলে, তিনি যদি বলেন বিয়েটা প্রতিশোধ স্বরূপ করেছেন, তখন কি হবে? এসব ভাবতে ভাবতে নাকে এলো ঘি দিয়ে পরোটা ভাজার সুঘ্রাণ। রুমু ভেজা চুল থেকে গামছা সরিয়ে উর্মিকে বলল, আমার ভাই ইদানিং বাড়াবাড়ি করছিল তাই। আমার ভাই ইদানিং না আগে থেকেই বাড়াবাড়ি করছিস, তোর হয়তো চোখে পড়েনি। আজ তোর হাতে দিব তুলে আমার ভাইকে, দেখবো কতটা সামনে রাখতে পারিস। উজ্জ্বল ভাইকে সামলানো যায়? এই ভাইটাকে একদম বন্ধ। তবে জানিস, আমার ভয় হচ্ছে বিয়ের কথা শুনে চাচাচাচি কী যে করবে। কলিং বেলের শব্দে ছুটে গিয়ে দরজা খুলল উর্মি। উজ্জ্বল এসেছে, হাতে কিছু প্যাকেট, বোঝাই যাচ্ছে টুকটাক শপিং করেছে। মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বলের বন্ধু সিয়াম এবং দীপু। উর্মি সবাইকে বসতে দিয়ে রান্নাঘরে যায়। উজ্জ্বল রুমুকে রান্নাঘরে দেখতে পেয়ে আদেশ সুরে বলে, হে হারবাল, আমার পেছন পেছনে আয়, কথা আছে। হার্বাল, এই নামে কেউ কাউকে ডাকে? গেস্ট রুমে প্রবেশ করতে করতে দরজা বন্ধ করলো উজ্জ্বল। রুমু প্রতিবাদ জানিয়ে বলে, হারবাল কোন নাম হলো? বক বক করো না ডার্লিং। শোনো, আমার সামর্থ্য অনুযায়ী তোমার বিয়ের শাড়ি কিনলাম, আর আমার জন্য পাঞ্জাবি।
শাড়িটা খুব বেশি দামি না, মাত্র 2700 টাকা নিল। এত সুন্দর করে উজ্জ্বল বুঝিয়ে বলল। রুমু মুগ্ধ হয়ে শুনছিল। খুব সুন্দর একটি লাল শাড়ি আর উজ্জ্বলের সাদা পাঞ্জাবি, শিরায় উপশিরায় অনুভূতিটা কানায় কানায় পূর্ণ হলো। উজ্জ্বল শাড়িটা জড়িয়ে দিল রুমুর মাথায়। এই তো লাগছে আমার বউ। উজ্জ্বল যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন তাকে হন্যে হয়ে খুঁজছে রাশেদ। সে জানে উজ্জ্বল ছাড়া রুমুকে নিয়ে যাওয়ার মতো সাহস আর কারও নেই। রাশেদের সন্দেহের তীর যখন সঠিক স্থানে পড়েছে, তখন এই বিয়েটা আদৌ হয় কিনা কে জানে। সকাল 9টায় বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। উজ্জ্বল আজ বেশ খুশি। এতটা খুশি কবে সে হয়েছে তার জানা নেই। পরিস্থিতির চাপে নতুন বউকে রেখে তাকে চলে যেতে হবে নিজ শহরে। রুমুকে না পেয়ে চাচি এবং রাশেদ নিশ্চয়ই তার বাড়িতে ঝামেলা করবে। সবাই সন্দেহ করবে উজ্জ্বল রুমুকে নিয়ে পালিয়েছে। পরিস্থিতি ঠান্ডা হোক, আবার বউয়ের কাছে ফিরে যাবে। উজ্জ্বলের ভাবনাটাই সত্যি হলো। বাড়িতে বাইক নিয়ে প্রবেশ করা মাত্র রাশেদ ছুটে এসে উজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল। রুমু কোথায়? ওকে তুই পালাতে সাহায্য করেছিস? রুমু পালিয়েছে মানে? অবাক চুঁয়ে চুঁয়ে পড়ছে উজ্জ্বলের চোখ থেকে। ছেলেটার ভাবভঙ্গিমা দেখে রাশেদ নিজেও কনফিউশন পড়ে গেল। সৈয়দ শামসুল ছুটে এসে বললেন, আমি বলেছিলাম আমার ছেলে এসবের কিচ্ছু জানে না। রাশেদ, অযথা আমার বাড়ি এসে বাড়াবাড়ি করবি না। উজ্জ্বল দ্রুত নেমে গেল বাইক ছেড়ে। উঠানে দাঁড়িয়ে থাকা তার নার্গিসের দিকে তাকিয়ে বলে, মা, আমার রুমু পালিয়ে গেছে, আমার বউ পালিয়ে গেছে। রুমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওরা সন্দেহ করছে তুই নাকি রুমুকে নিয়ে পালিয়ে গেছিস। আমি যদি পালিয়ে যেতাম তাহলে এখন ফিরে আসবো কেন? তোমরা সব কি বলছো? আমার মাথায় ঢুকছে না। আমার বউ পালিয়ে গেছে, সমাজে আমি মুখ দেখাবো কি করে? সবার হাসির পাত্র হব, সবাই বলবে উজ্জ্বলের বউ পালিয়েছে। হে আল্লাহ, এভাবে তুমি আমার মাঝে মনে কেড়ে নিলে। উজ্জ্বল মাটিতে বসে পড়ল। অনেকক্ষণ যাবৎ গড়াগড়ি করে আহাজারি করলো, তার বউ পালিয়েছে। রাশেদ ভেবেছিল উজ্জ্বল হয়তো পাল্টা ঝাঁজ দেখিয়ে বলবে সেই নিয়ে গেছে রুমুকে। রাশেদ কি করে পারে রুমুকে খুঁজে বের করুক? অথচ এই উজ্জ্বল কিনা পাগলের মতন আচরণ করছে। রাশেদ সন্দেহ নিয়ে এলো, সে চলে গেল নিজ বাড়িতে। নার্গিস দাঁত কিরমিরিয়ে বললেন, উজ্জ্বল, তুই সকাল সকাল কোথায় গিয়েছিলি? সত্যি করে বল। উর্মি আপার বাসায়। হঠাৎ তুই সেখানে কেন গেলি, তাও অবেলায়? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছিল। দুলাভাই বলল উর্মি আপা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই আমি গেলাম আপাকে বোঝাতে। বিশ্বাস না হলে উর্মি আপাকে ফোন দাও। নার্গিস এবং শামসুল উজ্জ্বলের কথা বিশ্বাস করলেন, কারণ এত মিথ্যা নয়। মাঝে মাঝে উর্মি ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে। যদিও এসব ঝগড়ার কোনো আগামাথা নেই, সব অহেতুক বিষয় নিয়েই তাদের ঝগড়া। রাশেদ চলে যেতে উজ্জ্বল উঠে দাঁড়ালো, প্যান্ট থেকে মাটি ছেড়ে বলে, আমার ব্যাগ গোছাতে হবে। দুলাভাই বলল ছুটি নিয়ে কয়েকদিন শহরের বাইরে ঘুরতে যাবে, যা আমাকেও যেতে হবে। তাদের স্বামী স্ত্রীর মাঝে তুই ঢুকবি কেন? তোমার মেয়ে যদি সেখানে কেউ ঝগড়া করে তখন কি হবে? দুলাভাই রিস্ক নিতে চান না, তাই আমাকে যেতে বলেছে। বিশ্বাস না হলে ফোন করো, জিজ্ঞেস করো। উজ্জ্বলের কথা শামসুল এতক্ষণ চুপচাপ শুনছিলেন, কিন্তু এই পর্যায়ে এসে তিনি প্রশ্ন না করে থাকতে পারলেন না। রুমি যে নিখোঁজ, মেয়েটাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা কর। চিন্তা করে লাভ নেই, রুমু ওর বান্ধবীর বাড়িতে আছে। এই কথা বলে কাউকে জানানোর দরকার নেই। মেয়েটা যেখানে আছে সেখানে তার জন্য বেশি নিরাপদ। উজ্জ্বল বোনের বাসায় ফিরল সন্ধ্যায়। রুমু তখন ঘুমে কাবো। টানা একটা দিন মেয়েটার জাহান্নাম কেটেছে। ঘুম, খাওয়া, মানসিক শান্তি কিছুই ছিল না তার। উজ্জ্বল রুমুর জন্য বেশ কিছু জামা কাপড় এনেছে। রুমুকে ঘুমাতে দেখে বাইক নিয়ে পুনরায় বেরিয়ে পড়ে সে। রাতে শহরটা ঘোরা শেষে বাসায় ফিরে আসে রাত 11টায়। নিয়ম অনুসারে আজ তার বাসর। সেই অনুযায়ী রুমুর জন্য একটা রিং কেনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, হঠাৎ একটা মেয়ের সাথে কি করে এক ঘরে থাকবে সে? ভাবতেই হাঁসফাঁস লাগছে। কেউ শুনলে নিশ্চয়ই হাসবে। হাসির কথা মনের ভেতরে চেপে থাকা প্রলয় কাউকে বোঝাতে পারবে না উজ্জ্বল। রুমুকে প্রথমবার কাছে পেয়ে কি করবে সে? জড়িয়ে ধরবে, নাকি চুমু খাবে, নাকি উফ, ভাবতে পারছে না উজ্জ্বল। মনে মনে নিজেকে গালি দিল বেশ কয়েকবার। জীবনে এত এত রোম্যান্টিক সিনেমা দেখে লাভ কি হলো যদি সুযোগ মতো কাজে লাগাতে না পারে? উজ্জ্বল যে এত এত রোম্যান্টিক সিনেমা দেখলো, সব কি বিফলে যাবে? সবাই একসাথে খাবার খেয়ে যে যার কাজে ব্যস্ত। উজ্জ্বল গেস্ট রুমে এসে শুয়ে পড়ল। এই ফ্ল্যাটে 3টা বেডরুম। যতবার এখানে এসেছে
উজ্জ্বলের এই গেস্ট রুমেই থাকা হয়েছে। সবার হাবভাবে মনে হচ্ছে রুমু আজ পাশের রুমটাতে থাকবে। তবে কি তার বাসর হবে না? এক সমুদ্র আফসোস নিয়ে কপালে হাত ঠেকালো উজ্জ্বল। তখনই তামিম এসে তাকে হ্যাঁচকা টানলো। উঠে এসো, কোথায় যাব? নাসার সাথে কথা বলতে। পৃথিবীতে থাকা এই উল্কাপিণ্ডটা বিয়ে করে ফেলেছে, সেই খোঁজ নাসাকে জানাতে হবে। দূর, কেন ফাজলামি করছেন তোলা ভাই? আরে সারপ্রাইজ রেডি, চলো তো। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগে তাকে ধাক্কা দিয়ে অন্য রুমে ঢোকালো তামিম। হঠাৎ এক ঝটকা আলো তার চোখে লাগতে বেশ অবাক হয়। সাদা চাদরে অসংখ্য লাল গোলাপ, সেই গোলাপের মাঝে তার গোলাপ এক কোণে পা গুটিয়ে বসে আছে। মেয়েটার গায়ে বিয়ের শাড়ি। উজ্জ্বল মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। অবাক হয়ে তামিমের দিকে তাকাতে তামিম বলে, এবার অন্তত কঞ্জুস দেখো না, তোমার বাসরের ব্যবস্থা করে দিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগে তামিম বাইরে থেকে দরজা বন্ধ করে। একের পর এক সব কিছুই হঠাৎ হঠাৎ হচ্ছে। উজ্জ্বল নিজেই সব কিছুর তালগোল পাকিয়ে ফেলেছে। রুমু উঠে এলো, উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে বলে, উজ্জ্বল ভাই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সারাটা দিন মটকা মেরে ঘুমিয়েছিলে, এখন আবার কিসের ঘুম? আমার ঘুম নিয়ে খোটা দিও না, দেখি পা দাও, সালাম করে আমি ঘুমিয়ে যাব। রুমু নিজেকে বাঁচাতে ঘুমের তাড়া দিল। মেয়েটার চালবাজি উজ্জ্বল বেশ ভালো করেই বুঝতে পারল। রুমুকে পাঠিয়ে দিল উজু করতে। তাদের এখন নামাজ পড়তে হবে। রুমু অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। মেয়েটা উজ্জ্বলের কথা মতো দুজন মিলে নামাজ আদায় করলো। নামাজ শেষে উজ্জ্বল ঠিক করবে কি করবে বুঝতে পারল না। রুমু শপিং ব্যাগ থেকে থ্রি পিস নিয়ে ওয়াশরুমে যেতে উজ্জ্বল বলল, কোথায় যাচ্ছিস? শাড়ি পরে ঘুমাতে পারবো না, খুলে থ্রি পিস পরবো। আজকে তো শাড়ি খোলার কথা ছিল নাকি আমার? মানে ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। উজ্জ্বল সুর টেনে গান ধরল। রুমু ভয় পেয়ে গুটিয়ে যেতে উজ্জ্বল যেন দ্বিগুণ সাহস পেল। রুমু ডান হাত টেনে মেয়েটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচালো। আটতলায় খোলা জানালা, মৃদু হাওয়া, সুরেলা কণ্ঠের গান। উজ্জ্বল ঘুরে পড়ল। এতটা দিনের অপেক্ষা, মনের মানুষটাকে কাছে পাওয়া, সব কিছু মিলিয়ে উজ্জ্বল আবেগপ্রবণ হয়ে পড়ল। দ্রুত পাঁজা কোলে তুলে নিল রুমুকে। অপরদিকে আতঙ্কে মুখটা নীল হয়ে উঠল রুমুর। শরীরের কাঁপুনি বাড়ল প্রবলভাবে। স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক যেখানে গড়ে ওঠেনি, সেখানে দৈহিক সম্পর্ক কঠিন তার কাছে। একটা আতঙ্ক থেকে বেরিয়ে না আসতেই আর একটা আতঙ্ক ভর করেছে রুমুর মাথায়। উজ্জ্বলের ঘোর চাহনি তার কণ্ঠরোধ করছে। এবার উজ্জ্বল করে বসলো আরেক কাণ্ড। সে রুমের লাইট অফ করলো, জ্বালিয়ে দিল ড্রিম লাইট। আবছা আলোতে রুমুকে নিয়ে বিছানায় গেল। রুমু ভয়ে উজ্জ্বলের কলার চেপে ধরল, নেতিবাচক ইশারায় মাথা নাড়ালো। উজ্জ্বল সেসবে পরোয়া করলো না। ছেলেটা ঘরে পড়েছে, গভীর ঘোরে। নতুন বউয়ের কায়ায় মেখে থাকা মিষ্টি সুবাস তাকে আরও কাবু করলো। এই সুবাসে মত্ত হতে চায় সে। যতটা মত্ত হলে একে অপরের মাঝে কোনো বাধা থাকবে না। উজ্জ্বল তার কন্ট্রোল হারালো। রুমুকে বিছানায় শুইয়ে তার দানবীয় শরীরটা ছেড়ে দিল মেয়েটার ছোট্ট দেহে। আচমকা ভরে রুমু চোখ বড় বড় করে তাকালো। এসব কি হচ্ছে তার সাথে? মুখ ফুটে কিছু বলার আগে উজ্জ্বল তার গাল চেপে ধরল। লিপস্টিকের টকটকে লাল ঠোঁট দুটো গোল হতে উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিলিয়ে দিল। উজ্জ্বল উন্মাদ হলো, তার উন্মাদনা ক্রমশ বাড়ল। ডান হাতের সাহায্যে ছুঁয়ে দিল রুমুর গাল, গলা, সর্বত্র পিঠ। উজ্জ্বল যখন কন্ট্রোল হারিয়ে বেপরোয়া, তখন অনুভব করলো রুমুর নিস্তেজ শরীর। ছেলেটা মুখ তুলে তাকালো। রুমু জ্ঞান হারিয়েছে। এমন পরিস্থিতির জন্য উজ্জ্বল প্রস্তুত ছিল না। দ্রুত উঠে রুমু শাড়ি ঠিক করে বসলো। রুমুর চেতনা হারানো দেহ দেখে তার কাঁপুনি বাড়ল। আপন মনে বিড়বিড় করে বলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। উজ্জ্বল রুমুর গালে হাত রেখে বলে, রুমু, এই রুমু, খুলে যা। ওঠ, কি হয়েছে? ওঠ না। রুমু উঠল না। উজ্জ্বল প্রচণ্ড ভয় পেল। ভয় দরদর করে ঘামতে থাকলো। পুনরায় রুমুর বাহু ঝাঁকিয়ে বলে, আমি কিছু করিনি, ওঠ না, আমি তো কিছু করিনি। ঘেমে জবুতবু অবস্থায় বসে আছে উজ্জ্বল। সে কি করবে না করবে ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ভয়ে কাঁপছে। বুক কি থেকে কি হয়ে গেল? সে কি করেছে? একটা চুমুই তো দিয়েছে। তার চুমুতে কি এতটাই ভোল্টেজ যা রুমুকে অজ্ঞান করতে সক্ষম?
উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, মেয়েটাকে ডাকলো বেশ কয়েকবার, অথচ কোনো সারা শব্দ নেই। ফুলে সুভাষিত বাসরটা এক মুহূর্তে তার কাছে আতঙ্কে পরিণত হলো। দ্রুত ফোন হাতে তুলে সিদ্ধান্ত নিল সিয়ামকে ফোন করবে। এই মুহূর্তে বন্ধুরা ছাড়া তাকে সাহায্য করার আর কেউ নেই। তবে আবার ভাবলো এরা নিশ্চয়ই তাকে নিয়ে মজা লুটবে। সারা জীবন বন্ধুরা বলে বেড়াবে উজ্জ্বল বাসর ঘরে বউকে অজ্ঞান করেছে। ছি 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 ছি, এসব কথা 5 গান হওয়া মানে মান সম্মান ঝুলে যাওয়া। উজ্জ্বল যখন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, তখন রুমু স্বল্প চোখ খুলে উজ্জ্বলের অবস্থা দেখছে। হঠাৎ উজ্জ্বলের আবেগী হওয়াটা সহজ করে নিতে পারেনি রুমু। মেয়েটা যদি এখন পাল্টা প্রতিক্রিয়া দেখায়, উজ্জ্বল নিশ্চয়ই ঝামেলা করবে। তাই নিজেকে বাঁচাতে মেয়েটা অজ্ঞানের নাটক করেছে। উজ্জ্বলের বেসামাল কর্মকাণ্ডতে রুমু নিজেও পা পিছলে বাসরের দুনিয়ায় হারিয়ে যেত, কিন্তু সে চায় না এমনটা হোক। উজ্জ্বল ভাইকে একটু নাকে দড়ি দিয়ে ঘোরানো যাক। উজ্জ্বল উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে রুমুর মুখে ছিটা দিল। এই মুহূর্তে রুমু আর নাটক ধরে রাখতে পারল না, পিটপিট চোখ খুলে তাকালো উজ্জ্বলের দিকে। রুমুর জ্ঞান ফিরেছে ভেবে উজ্জ্বল নিশ্চিন্ত হলো। রুমু, ঠিক আছিস? আমার কি হয়েছে? কিছু না, মাথার একটু ঘুরে গেছে। আমার কেমন কেমন লাগছে উজ্জ্বল ভাই। সব ঘুরছে, আমি ঘুরছি, আপনি ঘুরছেন। এই তো ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর, বিশ্রাম নে। আপনার ঠোঁটে লিপস্টিক কেন? রুমুর প্রশ্নে উজ্জ্বল ঠোঁটে হাত রাখে। দ্রুত ফোন ক্যামেরায় নিজেকে পরখ করে গলা ছেড়ে কেশে টিস্যুর সাহায্যে ঠোঁট পরিষ্কার করে। রুমুর ঠোঁটে থাকা লাল টকটকে লিপস্টিক উজ্জ্বলের ঠোঁট লেগে গেছে। ছেলেটার লজ্জা পাওয়া মুখভঙ্গিমা দেখে ঠোঁট কুঁচকে হাসে রুমু। উজ্জ্বল ভাই, আপনি কাজটা ঠিক করেননি। কি করেছে? মাত্র একটা চুমু। আমার রুমুকে আমি চুমু খাবো না? না, খাবেন না, আমি প্রস্তুত ছিলাম না। আশ্চর্য, এইভাবে সেচে গুছে বসেছিলি আমার মাথা ঘুরিয়ে দিয়ে, এখন বলছিস প্রস্তুত ছিলে না? মানে খেতে ডেকে এখন বলছে রান্না হয়নি। এই জীবনে আমি কখনো অজ্ঞান হইনি। করার রোদে স্কুলে পিটি করেছি, আব্বার ধমক খেয়েছি, আমার মার খেয়েছি, অথচ আপনার একটা চুমুতে আমি কুপোকাত। বুঝতে পারছেন আপনি আমি কতটা ভয় পেয়েছি? কি বলেছিলাম মনে নেই? প্রমাণ করবো এই উজ্জ্বলে কলিকাতা হারবার লাগবে কিনা, একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। এখন তো আমার মনে হচ্ছে তোর কলিকাতা হারবার লাগবে। বাজে কথা বলবেন না উজ্জ্বল ভাই। ও, আমি বললেই বাজে? ঠিক আছে, তুই যতদিন না প্রস্তুত হচ্ছিস এই উজ্জ্বল ক্ষুধার্ত থাকবে। আরেকটা কথা, উজ্জ্বল ভাই করলে দ্বিতীয়বার অজ্ঞান করার ব্যবস্থা করে দেব। তাহলে কি ডাকবো? যাইছে ডাক, তবুও ভাই ডাকিস না। রুমু শোয়া থেকে উঠে বসলো। শাড়িটা পাল্টে তাকে ঘুমাতে হবে। আয়নায় নিজেকে দেখে ভারী অস্বস্তি হলো। সারা ঠোঁটে লিপস্টিক লেপটে। অপরদিকে বিছানায় থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে ফ্যাল চোখে তাকিয়ে আছে উজ্জ্বল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে গোলাপের পাপড়িগুলো তার পরিস্থিতি দেখে হামাগুড়ি দিয়ে কাঁদছে। রুমু বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। উজ্জ্বল তার ভেজা চুল দেখে ভ্রুকুচকে বলে, গোসল করলি কেন? আমি কিছু করেছি? গোসল করলে রাতে ঘুম ভালো হবে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? কই আমি রেগেছি? আমি ঘুমাবো, সরুন। পারলে ঝাড়ু দিয়ে ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিন। তোর মায়া লাগছে না রুমু? আজ আমাদের কি? আমি বাচ্চা মেয়ে সব। ফাসিল মেয়ে? তুই বাচ্চা? তুই জ্যাকের পরে রিলেশনে গেলি তখন কি তুই বলেছিলি এই জলকে প্রমাণ করে সুযোগ দে? প্রমাণ করে দেব তুই বাচ্চা না, তুই বাচ্চারা মা হওয়ার ক্ষমতা রাখিস। রুমু প্রত্যুত্তর করলো না, বরং চুপচাপ শুয়ে পড়ল সে। উজ্জ্বল আশাহত নয়নে তাকিয়ে রইল রুমুর পানে। একবার ছুঁয়ে দিয়ে অজ্ঞান হয়েছে, দ্বিতীয়বার ছুঁয়ে দিলে যে কী হবে ভাবতেই ঢোক গিলল উজ্জ্বল। সময় তো স্থির নেই, সে গড়িয়ে গেল। মাঝরাতে এখনও জেগে আছে উজ্জ্বল। সে তাকিয়ে আছে রুমুর পানে। উজ্জ্বল ছোটবেলা থেকে একটা বিষয় খেয়াল করেছে, যতই সে হাসি খুশি ভাবতে ধরে রাখুক, কখনো সে ক্ষুধা, রাগ, জেদ, কান্না, হাসি কন্ট্রোল করতে পারে না। যখন যা মাথায় এসেছে করেছে, যা মনে হয়েছে দরকার তা ছিনিয়ে নিয়েছে। আর বিয়ের পর বুঝতে পারলো এখনও তার কোনো কন্ট্রোল নেই। এই যে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে বউটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে তো পারছে না। উজ্জ্বল আর বসে থাকলো না, উঠে গিয়ে রুমের বাইরে গেল এবং ফিরলো ঝাড়ু হাতে। বিছানা ঝেড়ে ফ্লোরে থাকা সব ফুলের পাপড়ি ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেললো। হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ল রুমুর পাশে। মনে মনে বারবার বলল, সোনায় সোহাগা কপাল আমার।
বেশ সকাল সকাল রুমু ঘুম থেকে উঠে তৈরি হয়েছে। গায়ে জড়িয়েছে বেগুনি রঙের সুতির শাড়ি। এই শাড়ি উজ্জ্বল গতকাল এনেছিল। অন্ধকার রুমটায় আলোর সঞ্চার হতে ভ্রু কুচকে নেয় উজ্জ্বল। চোখ পিটপিট করে তাকাতে রুমুকে দেখে হতভম্ব হয়ে যায়। তুই শাড়ি কেন পরেছিস? আপনি জানেন না নতুন বউয়ের শাড়ি পরতে হয়? নতুন বউ? বড়ের খোঁজ রাখিস? গতকাল আমি কিছু করিনি, তার বড় চিটপটাং হয়ে পড়লে, আমাকে একা ফেলে ঘুমিয়ে পড়লে। খোঁজ রেখেছিস আমার? আপনি কি বাচ্চা? নাতান বাচ্চা। এক সময় মাকে জ্বালিয়েছে, এখন বউকে জ্বালাবো। রুমু প্রত্যুত্তর করল না। উজ্জ্বলকে তাড়া দিয়ে বলে, উজ্জ্বল ভাই, আপনার কিডনি দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দিন। কিডনি মানে? আইফোন। বইয়ের আবদার ফেলা যায়। উজ্জ্বল উঠে এলো। ঘুম ঘুম চোখে রুমুকে বেশ কয়েকটি ছবি তুলে দিল। রুমুর একের পর এক রং ঢং উজ্জ্বলকে পাগল করে তুলছে। বেচারা এবারেও ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে। রুমু ফোনটা নিয়ে কিছুটা দূরে রাখলো এবং উজ্জ্বলকে বলল, আসুন একটা রোমান্টিক পোজ দিয়ে ছবি তুলি। আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি টাইমার সেট করে দিয়েছি, ছবি উঠে যাবে। রুমু দ্রুত ক্যামেরা ক্লিক করে উজ্জ্বলের পাশে দাঁড়ালো। তাকালো উজ্জ্বলের চোখে। অপলক দৃষ্টিতেই দুজোড়া চোখ আটকে গেল। এদিকে উজ্জ্বল ক্রমশ ঘরে পড়ছে। শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে অনামিক অনুভূতি। বদ স্নায়ুটা তাকে বারবার নির্দেশ দিচ্ছে, এই মেয়েটা তার বউ, এক্ষুনি মেয়েটাকে কিস করা উচিত, এক্ষুনি। উজ্জ্বল নিজেকে সামলাতে পারল না। রুমুর দুগাল আঁচলায় পুড়ে ঠোঁটে ঠোঁট মেশালো। নিজের কন্ট্রোল হারালো সে। এলো পাতারি চুমুতে ভরিয়ে দিল মেয়েটাকে। রুমু বাধা দিতে গিয়েও পারল না। উজ্জ্বলের করুণ চাহনি তাকে বশ করেছে। হঠাৎ দরজায় করাঘাতে রুমু ছিটকে দূরে সরে, সেই সাথে ভরকে যায় উজ্জ্বল নিজেও। হঠাৎ বাধায় ছেলেটার গায়ের কাঁপুনি কিছুতেই কমে না। দুহাতের সাহায্যে নিজের চুল খামচে বলে, এত বাধা কেন? কেন কেন কেন? একটু কিছু করতে দে, দে 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 প্লিজ দে। সব সহ্য হয়, রোমান্সে বাধা সহ্য হয় না। এ কথা আমি কাকে বোঝাবো? ও গড! কি চাই? আব্বা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বললো। যাবো না বাড়ি। রাগারাগি করছে কেন সেটা বলো। রাশেদার চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করছে। তারা সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমন এসে পা ফেলুক, গালমন্দ করুক। ওর গাল আর বা দুইটা আস্ত রাখবো না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বইয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করে এসছে। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে দেখবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেখেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না। এই যে দেখো আমি হাসছি, হি হি হি, হা হা হা। উজ্জ্বল মেকি হাসলো। উর্মি বুঝতে পারলো ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে দেখো না, নাস্তা করে যাও। উজ্জ্বল তুই আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদার সুরে বলে, আরেকবার চান্স দেবে? লজ্জায় হঠাৎ প্রস্তুতভাবে সংকোচে ছিল রুমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে না। পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসফস করে শ্বাস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রুমুটাও হয়েছে এক তেরা। সব বুঝে উজ্জ্বলকে সায়স্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বলকে এসব বোঝে না, খুব বোঝে। একবার লজ্জা ভেঙে দুটি দেহের সন্ধি হোক, আর ছাড়বে না, কিছুতেই না। সারাটা দিন সারাটাক্ষণ রুমুকে জ্বালানো হবে। একমাঘে শীত যায়? যায় না। সুযোগ উজ্জ্বলেরও আসবে। যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে, উজ্জ্বল তাকে বুঝিয়ে দেবে বুঝেও না বোঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করলো, রুমু তখন আঁচলে ঠোঁট গুঁজে হাসলো। উজ্জ্বলকে জ্বালাতে তার একটু বেশি আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি, চল বিয়ে করি, তুই কবে রাজি হবি, চল বিয়ে করি, এসব বলে রুমুর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরও উজ্জ্বলকে জ্বালানো থামানো যাবে না। সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়ল উজ্জ্বল। তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা, তাছাড়া হাত একদম খালি, কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতেই উর্মির হাতে হাতে কাজ এগিয়ে দিল রুমু।
দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা পূর্ব পরিচিত তাই কারো মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকাল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি। ছেলেটা কোথায় আছে কে জানে। অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমের অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছে, আব্বা হসপিটালে নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুবই খারাপ? জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি গাড়ি ধরিয়েছি, কিছুক্ষণ পরে আসবে। উর্মি অপেক্ষা করলো না, তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগে ভরলো। এখান থেকে উর্মির শ্বশুরবাড়ি যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসায় একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা যে সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্রমাখা আকাশটায় হঠাৎ মেঘ করেছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ভ্যাপসা গরমে হঠাৎ মেঘে শহর জুড়ে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনো আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে সময়ের তালে তালে। সেই ডাক বেড়েছে, ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল। অশনি ঝড়ে গাছপালার উথাল পাতালে ভয় কুঁকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতরে রুমু কী করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত সব মিলে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে যত প্রকার বিশ্রী গালি আছে উজ্জ্বলকে দিতে মন চাইলো তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসতে নিশ্চয়ই দেরি হচ্ছে। সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খেঁচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলেই মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজার খটখট শব্দে উঠে দাঁড়ালো রুমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফেলল। দেখ, ভিজে গেছে, অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটা কোথাও রেখে ছাউনিতে অপেক্ষা করতে পারতাম। তুই বাসে একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছে। এ কি, তুই কাঁদছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত ওয়াশরুমে যান। এই বউ, কাঁদছো কেন? ভয় পেয়েছিস? এই তো চলে এসছে। দেখলি, তোর কথা কত ভাবি, তত ভালোবাসিস না। ভালোবাসা যখন সময় হবে ভালোবাসা যাবে। সময়টা হবে কবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসলো বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময় তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য এক মগ কফি বানিয়ে ফেলল রুমু। এক চুমুকে বিস্বাদে ভরে গেল উজ্জ্বলের মুখ। তবে রুমুকে কিচ্ছুই বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনে রোম্যান্টিক ওয়েদারে বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। এ কি মানা যায়? আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে বস্তা বাঁধুক, এটাই তো চাস? সিম বাদ থাকলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন ফেসবুকে পোস্ট করবি? তা কি পোস্ট করবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার, আজ সিঙ্গেল বলে আজ জামাই নেই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এসব পোস্ট দিবে? রুমু বুঝতে পারলো উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এইসব পোস্ট করে আহাজারি করে। তার এই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধুদল। এসব পোস্ট দেব, এবার ফোন দিন। তুই এখনো সিঙ্গেল? এই, তোর চোখে কি এই জলজান্ত মানুষটাকে নজর আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই? কে ভাই? আগে এই প্রশ্নের জবাব দিবি। বলে মুখ ফুসকে বেরিয়ে গেছে। এত রেগে যাচ্ছেন কেন? আপনিও তো আমার ভাই। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই, আজ তোকে বোঝাবো আগে উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মধ্যে কি পার্থক্য। উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধাদ্বন্দ্বে পৌঁছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টে বোতাম মাত্র দুটো খুলতেই রুমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রুকুচকে তাকাতেই রুমু নিজেই উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে আঙুলের ছোঁয়া দিতে উজ্জ্বল হাত ধরে নেয়। রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে, ইয়েস অর নো? ধরে নিন কোনো উত্তর নেই।
তাও নীরবতা সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে পাঁচা কোলে তুলে নেয়। ভয়ে গলাটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানালায় উথাল পাথাল বৃষ্টির শব্দ উত্তাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রুমুকে জড়িয়ে বসে থাকে কিয়ৎক্ষণ। রুমুর সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্রের শব্দে কেঁপে ওঠে রুমু। উজ্জ্বল তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে। মেয়েটার ঘাড়ে, গালে, গলায় উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলল। রুমু যখন নিজের নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রুমুকে রেখে উঠে দাঁড়ায়। কন্ট্রোললেস উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দার থাই গ্লাসটা খুলে দেয়। এক দমকা বাতাসে শীতল হয়ে যায় তার শরীর। উদাম শরীরটা টান টান করে কোমরে হাত গুজে দাঁড়ায়। রুমু ভীষণ অবাক হয়, উজ্জ্বল এমনটা কেন করলো? এ ছেলের মনে চলছে কি? রুমু উঠে বসে কোনো মতে গায়ে শাড়ি জড়িয়ে বিছানা থেকে বারান্দায় আসে। উজ্জ্বল রুমুর অবাক চাহনি পরখ করে বলে, এইভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি, হঠাৎ মাথায় আসলেও অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতো যদি তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয়ে চলে এলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলি না। অনুমতি দেওয়া কি খুব দরকার? সব বুঝবেন। আর ফালতু লোক থাকেন বারান্দায়, রুমে আসবেন না। আর কখনো যদি চান্স চান, খুন করে ফেলবো। রুমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারলো বউ জবরদস্ত খেপেছে। রুমু যখনই অন্য রুমে পা বাড়ায়, তখনই তাকে ধরে নেয় উজ্জ্বল। টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ? অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারছি কলিকাতার হারবাল আমার না, তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস, একবার যখন বলেছি প্র্যাকটিক্যালি দেখিয়ে ছাড়বো। রুমু নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। জেদ দেখে অনেকক্ষণ ঝুট ঝামেলা করলো, তবে লাভ কী হলো? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই বেড়ে উঠল না। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেললো, মেয়েটা তখন ভেবেই নিয়েছিল আজ বোধহয় তার পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল। রুমু আবিষ্কার করলো অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় খাড়ে এলোপাতাড়ি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হলো। যত্নে পরা শাড়িটা উজ্জ্বল কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। রুমু ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে। রুমুর ভালো মন্দে ছেলেটা মাথা ঘামাবে না, অথচ দুটি দেহের সন্ধিক্ষণে উজ্জ্বল এতটাও বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে প্রশ্ন ছুড়েছে, ঠিক আছে? তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতেই নেই। উজ্জ্বল শুধু রুমুকে চেয়েছে। মেয়েটা দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। বৃষ্টিমাখা সারাটা রাত উজ্জ্বল রুমুকে জ্বালিয়েছে, ভালোবাসার অত্যাচারে বন্দি করেছে। রুমু চুপচাপ সব হজম করলেও একটা সময় ঘুমের লোভে ত্যাক্ত বিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু, অল্প তো অধৈর্য। ঝড় বৃষ্টির রাতটা কেটে ভোর হয়ে এলো, যদিও বৃষ্টির দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশেদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হুটহাট রেগে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয়। রাশেদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজিয়েছে শুধু রাশেদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমাবে না? সকালে উঠেই কাজে যেতে পারবি? আনিকার প্রশ্নে রাশেদ হাই তুলে নড়ে চড়ে ওঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না। তবে আমাকে ঘুমাতে দাও। সারাদিন যদি ঘুমে ঝরতে থাকি, কাজ করব কখন? রাশেদ স্মিত হেসে আনিকাকে আরো কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পিঠে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? এইবারের ভবিষ্যৎ করতে তুমি হাতে হাতে এগিয়ে দিবে। এই চা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল। হঠাৎ তার মাথায় ভর করেছে কিছু চিন্তা। মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে, রুমা এখন কোথায় বলতো? মেয়েটা পালিয়ে গেল কোথায়? যেখানে আছি নিশ্চয়ই ভালো আছি। ভালো আছে মানে? খারাপও তো থাকতে পারে। সত্যি করে বলতো,
রুমের পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত নেই তো? কি বলছো তুমি? তোমার কোন কথার অবাধ্য আমি আজ পর্যন্ত হয়েছি? জানি, হও, না হতেও তো পারে। রাশেদ, আমাকে শুধু শুধু সন্দেহ করছো কেন? শুধু শুধু নয়, আমি বেশ ভালোভাবে খেয়াল করছি। রুমের পালিয়ে যাওয়া নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। রাশেদ দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল। আনিকা ভয় পেল। ভয়ের চোটে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার খেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চলবে। রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিরমিরিয়ে বলে, মেয়েটা কোথায় আছে নাকি মরেছে সেই নিয়েও তোমার দুশ্চিন্তা নেই। বাড়ির গেটের চাবি আর রুমের ফোন আমার কাছে ছিল, একমাত্র তুমি রেখেছো। আমি এসব কোথায় রেখেছিলাম? তাহলে রুমও পেল কি করে? এসব প্রশ্ন শুরু থেকেই আমাকে হাবাচ্ছে। শুধু কখনো যদি জানতে পারি রুমও পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে, তবে কুত্তা মারা মারবো, মনে রেখো। রাশেদ হাত ছাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোনায়। পুনরায় সকালে নামলো মুষলধারের বৃষ্টি। পানি কণা যে এক্ষুনি জানালার ঠাই ভেঙে ফেলবে। রুমু আড়ামোড়া কাটিয়ে নড়ে চড়ে উঠতেই উজ্জ্বল বিরক্ত হয়। মেয়েটাকে টেনে শুইয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলের এসব প্রচণ্ড বিরক্ত লাগলো রুমুর। মনে মনে বিরক্ত হয়ে বলল, উজ্জ্বল, শুনছেন? সাত সকালে এমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদুরে ডাক! ছেলেটা পিট পিট চোখে তাকায় রুমুর পানে। বলো বউ। আপনি ঘুমাবেন, ঘুমান। আমাকে ছাড়ুন, আমার ঘুম দরকার। তোকে ছেড়ে ঘুমানোর ইচ্ছে নেই বউ। ঘুমোতে হলে আমাকে জড়িয়ে ঘুমা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সারা রাত জ্বালিয়েছেন, কিচ্ছু বলিনি। আমাদের জ্বালিয়েছে, ভালোবেসেছে, আর তুমি এত বড় অপবাদ দিলে? ঠিক আছে, ঘুমা। রুমুকে বুক থেকে সরিয়ে উজ্জ্বল পাশ কেটে শুয়ে পড়ল। ছেলেটার এমন রাগে রুমু যেন হাঁপ ছেড়ে বাঁচল। অত্যন্ত খুশি মনে যখনই সে শুয়ে পড়ল তখনই তার ওপর ভর ছেড়ে দিল উজ্জ্বল। বউ, তোকে ছেড়ে ঘুম আসবে না? এতদিন ঘুমিয়েছেন কিভাবে? ধর, তুই এতদিন ভাত খাইতি, এখন বিরিয়ানি পাইলি, তাহলে কি খাবি? ভাত নাকি বিরিয়ানি? আপনার এসব যুক্তির কোনো মানে নেই, সরুন। উজ্জ্বল সরল না, বরং আরো চেপে গেল। রুমু বিরক্ত মাখা দৃষ্টিতে নজর বোলাতে গালে বেশ কয়েকটি চুমু খেল। বউ, তোর স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা লাগবে না। আমার চুমুতে পিম্পল টিম্পল সব তাদের বংশ গুটিয়ে পালাবে। আপনার ঠোঁটের জীবাণু। কি বললি? উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। কপাল কুঁচকে জেদ নিয়ে রুমুর ঠোঁটে চুমু বসালো। একে একে উজ্জ্বলের ঠোঁটের ছোঁয়া ছড়িয়ে পড়ল সারা মুখে। এত ধকল সইতে না পেরে রুমু ক্লান্ত হয়ে গেল। যদি আমার চুমুতে জীবনও থাকে তবে জীবনই ভালো। দুজন মিলে এখন থেকে জীবনে জীবনে খেলবো, ঠিক আছে? উজ্জ্বল ভাই, আপনার পায়ে ধরি, আমাকে একটু ঘুমাতে দেন। আমি যদি জানতাম আপনি এমন কেমন? কন্ট্রোললেস। আমার যে কন্ট্রোল নেই তুই জানিস না? সব ব্যাপারে যে নেই তা তো জানতাম না। উজ্জ্বল উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজারটা টেনে টুনে সারা শরীর টান টান করে বলে, ওকে, ঘুমা, জ্বালাতন করবো না। তবে 5 মিনিট সময় দিলাম, জামা কাপড় পরে ঘুমাবে। আমি আবার কন্ট্রোল হারাতে পারি এই ক্ষেত্রে নিজেকেও নিজে বিশ্বাস করে না। রুমু ঠোঁট বাঁকালো। গায়ে কাঁথা জড়িয়ে সেও উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা নিয়ে যখনই ওয়াশরুমে যাবে উজ্জ্বল চেঁচিয়ে বলে, সেই আমার বউয়ের কাছে জগতের নায়িকারও ফেল। উজ্জ্বল ভা, খবরদার ভাই ডাকবি না। ভাই ডাকলে আবার বুঝিয়ে দেবো আগের উজ্জ্বলের সাথে তোর এখনকার উজ্জ্বলের সম্পর্ক। রুমু চুপসে গেল। সারাটা রাত তার উপর রোলার চলেছে, এখন কিছু বললে আবার চলবে। এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। রুমু আর উজ্জ্বলের একটা দিন কেটে গেল ঘুমে ঘুমে। উজ্জ্বলের ঘুম ভেঙেছে কিয়ৎক্ষণ আগে। ছেলেটা গোসল সেরে জলদি জলদি খাবার গরম করলো। গতকালকে সব খাবার ফ্রিজেই ছিল, তাদের আর খাওয়া হয়নি। রুমে টুকটাক শব্দে রুমুর ঘুমটাও ভেঙে গেল। মেয়েটার রক্তিম চোখ দেখে উজ্জ্বল কিছু আঁচ করতে পারল না। নিজের দুষ্টুমি ভাবটা কমিয়ে স্বাভাবিক হয়ে বলে, যা গোসল করে ফ্রেশ লাগবে। রুমু উঠে বসলো, কিন্তু আবারও বসা থেকে শুয়ে পড়ল। সারা শরীরে অসহ্যকর ব্যথা ছড়িয়ে আছে। উজ্জ্বলের প্রতি ভীষণ রাগ জমল তার। ঠোঁট খিচে হাতের কাছে থাকা চুলের ক্লিপটা ছুঁড়ে ফেললো উজ্জ্বলের গায়ে। বেয়াদব লোক, রয়েছে করা যেত না? আমি কি পালিয়ে যাচ্ছিলাম? আজব, যখন করলাম তুই আমাকে বারণ করেছিস তখন তো। আই চুপ। রুমু চেঁচিয়ে উঠল। তা দেখে হাসলো উজ্জ্বল। মেয়েটাকে পাঁজা কোল তুলে নিয়ে গেল ওয়াশরুমে।
গোসল সেরে আয়, খেয়ে দিয়ে ওষুধ খাবে, দেখবি ভালো হয়ে যাবে। যান বের হন, আবার তো বায়না ধরবেন আমার সাথে গোসল করার জন্য। দেখলি, এখন আমি কিছু বলেছি? তুই আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে সব দোষ আমার থেকে দিয়ে দিস। এখন যখন বললি গোসল একবার করাই যায়। উজ্জ্বল নিজের গায়ে থাকা টি শার্টটা টেনে খুলে ফেলল। রুমু এমন পরিস্থিতিতে ধাক্কা দিয়ে উজ্জ্বলকে বের করলো। আপনার মতো কন্ট্রোললেস পুরুষ মানুষ আমি আর দেখিনি। দেখবি কি করে? যে পুরুষের যেখানে কন্ট্রোললেস হওয়া দরকার সে সেখানে হয়, যেমনটা আমি হচ্ছে। রান্নাবান্নার কাজে মোটেও পটু নয় রুমু। ডিম ভাজা, নুডলস করা, চা বানানো, এই যা, এর বেশি কিছু তার ধারণাতেও নেই। উজ্জ্বলের আজ ভীষণ জ্বর। যে ছেলেটা সারা দিন বানরের মতো ছোটাছুটি করে সে আজ বিছানায় লেগে গেছে। যদিও এই জ্বরের ঘরেও তার আউল তাবল বকবক বেশি বেড়েছে। ছেলেটাকে এই অসময়ে স্যুপ খাওয়ালে বেশি ভালো হতো, কিন্তু রুমু তো স্যুপ রান্না করতে পারে না। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ চিন্তায় চিন্তায় কাটছে তার। উজ্জ্বল শুনছেন? হুম। কি খাবেন? কিছু রান্না করব? কিছু রাখতে পারিস তুই? আমার চুল টানতে থাক, বেশি কথা বলিস না। রুমু পুনরায় উজ্জ্বলের মাথায় হাত বোলালো। জ্বরে ছেলেটার গা পুড়ছে। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার, কিন্তু কি করবে? একা বাসায় একা হাতে সে কি করবে বুঝতে পারছে না। কিয়ৎক্ষণ বাদে উজ্জ্বল উঠে দাঁড়ালো। উজ্জ্বল আপনার কিছু লাগবে? উজ্জ্বল প্রত্যুত্তর করলো না, বরং সারাটা রুমে কাঁথা মুড়িয়ে ঘুরপাক খেতে শুরু করলো। আপনি এমন করছেন কেন? এবারেও সে কোনো জবাব দিল না। কাঁথা মুড়িয়ে এইদিক সেদিক ছুটতে লাগলো। রুমু জানে উজ্জ্বলের এই অভ্যাস নতুন নয়। ছোটবেলা থেকেই জ্বর হলে পাগলের ন্যায় সারা বাড়ি ছুটতো আর আবুল তাবুল বকবক করতো। এসবে তাকে একমাত্র সামলাতে পারতো তার মা। আপনার এই অভ্যাস এখনো আছে? কথা বলিস না, আমাকে খুঁজতে দে। কি খুঁজছেন? মুরগিগুলো ঘরে পড়তে হবে। কি? মুরগি? কি বলছেন? কাজের কাজ কিছু করিস না, আমার মুরগিগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। উজ্জ্বল পুনরায় ছুটতে লাগলো। সে তার মুরগিগুলো হাতে নিয়ে ধরার চেষ্টা করছে। এসব দৃশ্য দেখে রুমুর বেহুশ হওয়ার অবস্থা। মনে মনে অবশ্য ভয় লাগলো। ছোটবেলায় দাদির কাছে শুনেছে নতুন বউদের নাকি জিনে ভর করে। আচ্ছা, রুমুর জিনটা কি উজ্জ্বলকে ভর করেছে? একা বাসায় এসব ভেবে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বলের কাছে ঘেঁষার সাহস করলো না সে। দাঁড়িয়েছিস কেন? আমার মুরগি ধরছিস না কেন? উজ্জ্বল ধমক লাগালো। মেয়েটা ভয়ে উজ্জ্বলের সাথে ছুটতে লাগলো। হঠাৎ মেঘলা আকাশে ঠাস ঠাস বাজ পড়তে শুরু করে। রুমু ভয়ে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে, অথচ উজ্জ্বলের মাঝে কোনো ভয় নেই। ছেলেটা রুমুকে সরিয়ে বলে, কই মাছ উঠবে, রুমু চল কই মাছ ধরি। উজ্জ্বল এসব কি বলছেন? তুই তো কই মাছ পছন্দ করিস। চল তাহলে। উজ্জ্বল পুনরায় কাঁথা মুড়িয়ে সারা ঘর ছুটল। ফ্লোরে হাত দিয়ে কই মাছ ধরার চেষ্টা চালালো। রুমুর এইসব আর সহ্যই হলো না। মেয়েটা ফোন করলো উর্মিকে। ভিডিও কলে উজ্জ্বলের এসব কাণ্ড দেখে উর্মি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রুমু, তুমি ভয় পেও না। জ্বর উঠলে উজ্জ্বলের এসব পাগলামোর নতুন কিছু নয়। একমাত্র আম্মাই ওকে এই পরিস্থিতিতে সামলাতে পারে। এটা কেমন অসভ্য আপা! সেই ছোটবেলায় দেখেছি, এখন বড় হয়েও একই অভ্যাস আছে। আমার আব্বার এই অভ্যাসটাই উজ্জ্বল পেয়েছে। বাদ, ওকে ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে থাকতে বলো। রুমু ফোন রাখলো, উজ্জ্বলকে হাতে পায়ে ধরিয়ে বিছানায় শোয়ালো। অনেকক্ষণ যাবৎ তার মাথায় রুমু বিলি কেটে দিতে দিতে ঘুমিয়ে পড়ল। সময় কেটে গেল প্রায় 3 ঘন্টা। সন্ধ্যা নেমেছে। ইউটিউবের সাহায্যে উজ্জ্বলের জন্য গরম গরম স্যুপ তৈরি করেছে রুমু। উজ্জ্বল ঘুম থেকে উঠতে স্যুপ খাইয়েই রেস্ট নিতে বলল। উজ্জ্বলের পাগলামি এখন কমেছে। একদম ভদ্র ছেলের মতো চুপচাপ শুয়ে আছে সে। রুমু, হুম। টক খেতে ইচ্ছে হচ্ছে, রান্নাঘরে আচার আছে, যা নিয়ে আয়। ঠোঁটটা কুচকে তাকিয়ে রইল রুমু। এসব কি বলছে এই ছেলেটা? আচার খাবে? রুমু কথা না বাড়িয়ে আচারের বয়াম আনলো। সবচেয়ে অবাক করা ব্যাপার, উজ্জ্বল 1 সেকেন্ডও দেরি না করে রুমুর হাত থেকে বয়াম নিয়ে আচার খেতে রাখলো। আমের আটির অংশ যেভাবে চিবিয়ে খাচ্ছে, রুমুর জিভে লোল পড়ে যাচ্ছিল। রুমু, এসব কি হচ্ছে? কোন সব? ভেবেছিলাম জ্বর হবে তোর, মেন্টালের প্রিপারেশনই রেখেছিলাম। ওমা, এখন থেকে উল্টে আমার জ্বর হয়ে গেল। রুমু মুখে ওড়না গুজেই হাসলো। আরেকটা লজিক আছে, টক খেতে কেন মচেছে? টক খাওয়ার কথা তোর, আমি কেন খাচ্ছি? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো মহিলা জিন ভর করেছে উজ্জ্বল ভাই। কি ভাই, প্র্যাকটিক্যালি আবার বোঝাতে হবে? মানে যখনই তোর প্র্যাকটিক্যালি বোঝার ইচ্ছে জাগে তুই আমাকে ভাই ডাকিস?
যেতে আমি রেগে যাই? বুঝি না ভাবছিস? বাই দ্য ওয়ে, সে মহিলা জিনটা কি তুই নয়? একদমই না। উজ্জ্বল প্রত্যুত্তর করলো না, থম মেরে বসে রইল। একবার মাঝার শেষ করে চলে গেল বারান্দায়। বছরের তরুণে আকাশ যেন ভেঙে নিচে নামবে, অথচ উজ্জ্বল ঠাঁই দাঁড়িয়ে রইল। মাঝারি আকারের বৃষ্টিতে ভিজে গেল সে। জ্বরের মধ্যেই ঠান্ডা বৃষ্টিতে ভিজে তার কাঁপুনি বাড়ল। এমন সাংঘাতিক কর্মকাণ্ড দেখে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বল ভাই এত পাগলাটে কেন? মাথায় যখন যা আসবে তাই করতে হবে? রুমু প্রচণ্ড রোম্যান্টিসিজম মেয়ে। বিয়ের আগে কত কি ভেবে রেখেছিল, অথচ যেদিন থেকে উজ্জ্বলের সাথে তার বিয়ে হলো এরপর থেকে কোথায় পালালো রোম্যান্টিকতা? উজ্জ্বলের সাথে সে কিছুতেই পেরে ওঠে না। মনে হয় যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। রুমু, এদিকে আয়। আমার ভয় লাগছে। লাগবে না। বললেই হলো। আমার ভয় লাগছে। আপনার রুমে আসা উচিত, ভিজে যাচ্ছেন তো। বললাম তো ভয় লাগবে না। কি করে লাগবে না দেখাচ্ছে, এদিকে আয়। রুমু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। উজ্জ্বল তার হাত টেনে বারান্দায় গ্রিলে ঠেসে দাঁড় করালো। উজ্জ্বল, ভয় লাগছে তো? বাজের শব্দ কি আপনার ভয় লাগছে না? না, লাগছে না। আমি ভিজে যাচ্ছি। ভেজাতেই তো আনলাম বউ। দেখবি তোর মাঝে এখন 5 বড় ভয় কমে যাবে। কি করে? ওয়েট। উজ্জ্বল রুমুর চোখে চোখ রাখলো। ভেজা চোখের পাতায় অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। রুমু মাথা নাড়ল, অথচ উজ্জ্বল কি তার বারণ শুনল? মোটেও না। তীর করে কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো উজ্জ্বলের আয়ত্তে চলে এলো। রুমু 2 হাত টেনে নিল তার ঘাড়ে। তৃষ্ণার্ধ উজ্জ্বল এলো বাধারে চুমু ধুয়ে খেলো। তার অবাধ্য ঠোঁট ঘাড়ে নামতে রুমুর চোখ খিঁচে রইল। দুটি দেহ ভিজে একাকার, এসবে কারো হুঁশ জ্ঞান নেই। উজ্জ্বলের ছোঁয়া বেপরোয়া হতেই রুমু উজ্জ্বলকে টেনে সরায়। কি হচ্ছে কি? রুমে চলুন, ওষুধ খেতে হবে। খাচ্ছি তো ওষুধ। প্রতিদিন 6 বেলা করে ওষুধ না খেলে বাঁচবো না রে। উজ্জ্বল, এই ওষুধ। কথা বলো না, চুপ। উজ্জ্বল ধমকে উঠল। রুমু চাপা হেসে জড়িয়ে ধরল। হঠাৎ পাশের বিল্ডিং থেকে একজন বৃদ্ধ মহিলা টর্চ ধরল উজ্জ্বলের বারান্দায়। বারান্দার দরজা খুলতে আলোর দেখা পেয়ে দুজনে অবশ্য অনেক আগেই সরে গেছে। বৃদ্ধা চেঁচিয়ে বলল, এই, তোমরা বৃষ্টিতে ভিজতেছো কেন? ওষুধ খাচ্ছি দাদি। মস্করা করো? বৃষ্টিতে ভিজা আবার কিসের ওষুধ খাও? আরে মস্করা না দাদি, এটা স্পেশাল ওষুধ। সৈয়দ বাড়ি থেকে আনা হয়েছে। 1 পিসই আছে, তাই সেটা আমি নিয়ে এসেছি। 1 ডোজে মন ভরে না দাদি, প্রতি ডোজই অমৃত। রুমু দাঁত কিরমিরিয়ে চলে গেল। উজ্জ্বল যে কতটা বেয়াদব ছেলে তা তার কথার ধরনেই বোঝা যায়। এই লোকটা কি মুখ সামলাতে পারে না? উজ্জ্বলের কথায় বৃদ্ধা কিছুই বুঝলেন না, তিনি চলে গেলেন। উজ্জ্বল রুমে এসে জড়িয়ে ধরল রুমুকে। লক্ষ্মী বউ, রুম সে ডিস্টার্ব হয়েছে বলে রাগ করেছ? আমি কি পালিয়ে যাচ্ছি? জেদ নিয়ে বসে আছে রুমু। উজ্জ্বলের প্রতি তার রাগ কমছে না, বরং বাড়ছে। এই ছেলেটা কতটা বেয়াদব হলে তাকে কথায় কথায় রাগিয়ে দেয়। বৃষ্টি শেষে সূর্যি মামা হাসতে হাসতে তার দাপট নিয়ে আকাশটা দখল করেছে। পুঞ্জীভূত সাদা মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। রুমু জানালার কিনারায় বসে আছে মুখটা ফুলিয়ে। ডার্লিং, রাগ করো না। আমার মতো বর পেয়ে কি করে রাগ করিস? উজ্জ্বল ফোঁ দিল রুমুর গালে। আমার বউ, আমার ডার্লিং, আমার জান, আমার প্রাণ, রাগ করো না। দেখ, তুই রাগ করে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঢং। হ্যাঁ, ঢং। তাও কথা বল। রুমু উঠে গেল, রান্নাঘরে গিয়ে নিজের জন্য চা বসালো। মাথাটা ভীষণ ধরেছে। রাতে ঘুমাতে পারেনি বলে মাথাটা কেমন টালমাটাল করছে। দরজাটার খটখট শব্দে দ্রুত দরজা খুলল রুমু। উর্মি এসেছে দেখে মেয়েটা খুশিতে জড়িয়ে ধরে অপরদিকে উজ্জ্বল বউয়ের রাগ ভাঙাতে রুমের দরজা বন্ধ করে শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে। স্যান্ডো গেঞ্জিটাকে ব্লাউজ বানিয়ে উজ্জ্বল পেঁচিয়ে শাড়ি পরল। আঁচলটাকে চিকন করে দিয়ে মেদযুক্ত পেটটা বের করে মেয়েদের মতো হেঁটে রুমের বাইরে গেল। উজ্জ্বল আঁকাবাঁকা পা ফেলে রুমুর দেখা পেল রান্নাঘরে। রান্নাঘরের দরজায় 2 হাত তুলে স্টাইল দিয়ে বলে, হেই ডার্লিং। রুমু পেছনে ফিরে তাকালো। উজ্জ্বলের মেয়েলি বেশভূষা দেখে কয়েক সেকেন্ড থম মেরে পলকে হেসে উঠল। মেয়েটা হাসতে হাসতে মেঝেতে বসে যায়। হাতের টান লেগে সেই সাথে চামচ স্টিলের বাটি মেঝেতে পড়ে যায়। মুহূর্তেই ঝনঝন শব্দে ছুটে আসে উর্মি এবং তামিম। উজ্জ্বলের এহেন রূপে তারা তাজ্জব বনে তাকিয়ে আছে। এর মাঝে রুমু চিল্লিয়ে বলে, সো হট, সুন্দরী। তামিম অবাক স্বরে বলে,
এটা কে রে? উজ্জ্বল পেছনে তাকাতে বোন আর দুলাভাইকে দেখে হতবম্ব হয়ে যায়। থরথর করে কাঁপতে থাকে তার পা। এটা কি হলো? আপু দুলাভাই কখন এলো? উজ্জ্বল কোনো মতে শাড়িটা লুঙির নাই তুলে ছুটে পালিয়ে যায় নিজের রুমে। তামিম হাসতে হাসতে বলে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা। রুমু, তোমার কপাল বলল। সারাটা দিন কেটে রাত নেমেছে, অথচ উজ্জ্বল রুম ছেড়ে বের হয়নি। রুমুর সাথেও কথা বলেনি। মান সম্মানের আজ রফা দফা হয়ে গেছে। যেখানে উজ্জ্বলকে দেখলে সবাই সম্মানের চোখে তাকাতো, সেখানে আজ সবাই হাসছে। এসব কি মানা যায়? রুমু উজ্জ্বলের পাশে বসে হাসিটাকে চেপে রেখে বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবে? তোর সাথে আমার কথা নেই। কেউ নাই। মান সম্মানের 12টা বাজে আবার বলছিস? তুই সর সামনে থেকে। দোষটা কি আমার নাকি আপনার? আমি কি জানতাম আপনি এই বেশভূষায় আসবেন? তুই ওভাবে না হেসে আমাকে ছেড়ে বলতেও তো পারতি আপু দুলাভাই এসেছে। আপনাকে এই লুকে দেখে আমার হাসি কন্ট্রোলই ছিল না। বিশ্বাস করুন, আপনার হটি প্যাডটা যা লাগছিল না, একটু সুযোগ পেলে আপনার হটি প্যাডটায় চিমটি কেটে দিতাম। রুমু পুনরাত হেসে ফেলল। উজ্জ্বল সেই হাসির দিকে তাকিয়ে রইল, দাঁত কিরমিরিয়ে। খুব হাসি হচ্ছে, দাঁড়া তোর হাসি আজ বের করব। উজ্জ্বল রুমুকে চেপে ধরে গালে চুমু খেতে থাকে। একটা সময় কামড়ে ধরতেই দাঁত খেঁচে চুপসে যায় মেয়েটা। উজ্জ্বল উঠে বসে বিজয়ের হাসি হেসে বলে, যা দিলাম হাসি বন্ধ করে। এবার উর্মি আপুর সামনে কি করে যাবি আমিও দেখব। রুমু শোয়া থেকে উঠে বসে। দ্রুত আয়নায় নিজের গালটা দেখে বুঝতে পারে কামড়ের দাগ বসে গেছে। এই দাগটা কমবে না, বরং সময় তালে তালে আরও বাড়বে। রাতের খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও রুমু রুমেই বসে রইল। উর্মি বেশ কয়েকবার তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু লজ্জায় তার আর বের হওয়ার সাহস হয়নি। শেষ পর্যন্ত উর্মির অতিরিক্ত ডাকাডাকিতে বের হয়ে আসলো সে। তবে মুখটা ঢেকে ফেললো ওড়নার সাহায্যে। এ কি রুমু, এভাবে মুখ ঢাকছো কেন? অ্যালার্জি আপু। অ্যালার্জি হলে মুখ ঢাকতে হয়? আমি ঢাকি আপু। কি যে বলো তুমি, দেখি কি অবস্থা। উর্মি গাল থেকে ওড়নাটা টান দিয়ে কামড়ের দাগ দেখে অপ্রস্তুত হয়ে পারে, বুঝতে পারে কি হয়েছে। তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দেবো। উর্মি লজ্জায় মাথা নামিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। উজ্জ্বলের পিঠে ধুমধাম কিল বসিয়ে বলে, খাবার নিয়ে রুমে যা। এখানে গেলে কি সমস্যা? অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রুমুকে দেখেছে। মেয়েটা কি লজ্জা পেয়েছে? এলাকায় খবর ছড়িয়েছে রুমু পালিয়েছে। তবে রুমু কার সাথে পালিয়েছে এই ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহ থাকলেও বর্তমানে অনেকেই কানাঘুষা করছে উজ্জ্বলের সাথেই রুমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি? নিশ্চিত উজ্জ্বল এসবে জড়িত। রাশেদের রক্ত টকবকিয়ে ফুটছে। হাতের কাছে রুমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না। শত্রুপক্ষের ছেলের সাথে এই মেয়ে পালিয়েছে। কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতে লোক ভাড়া করেছে রাশেদ। রুমু যাকেই বিয়ে করুক, ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে।